মার্কিন হামলার পাল্টা আঘাতের ছক তেহরানের, ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা কল্পনা। ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের, হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। আদালতে সাবেক সিসি নুরুল হুদা 10 দিনের রিমান্ড আবেদন, মব নিয়ে পুরনো বুলি স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যা মামলায় বিচারপতির অস্বাভাবিক জামিন আদেশে তোলপাড়, সরিয়ে দেয়া হলো দ্বৈত বেঞ্চ থেকে। নতুন পৃথিবী গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার, স্কাউটস কাপ কার্নিভালের উদ্বোধন। শুভেচ্ছা আপনাদের সবাইকে, আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, সঙ্গে থাকছি পুরো আয়োজনে আমি তানফির আহমেদ। আলোচনা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবে তেহরান? পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি যুদ্ধের পথে হাঁটে তেহরান, তবে কোথায়, কিভাবে হতে পারে পাল্টা আক্রমণ, তা নিয়ে চলছে জল্পনার কল্পনা। আর সমঝোতার পথ বেছে নিলে যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম শর্ত মেনে নেবে কিনা, তা নিয়েও ভিন্ন মত বিশ্লেষকদের। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগে চলছে তীব্র আলোচনা। সেই সাথে গোটা বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি হবে ইরানের পরবর্তী পদক্ষেপ? আলোচনা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবে তেহরান? এটি এখন দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে অন্তত 3টি সম্ভাব্য কৌশল তুলে ধরেছে তারা। বিবিসি বলছে, ইসরায়েলে 11 দিনব্যাপী হামলার পরেও এখনও মজুতের অর্ধেক ক্ষেপণাস্ত্র হাতে আছে তেহরানের, যার সংখ্যা প্রায় 3000, যা দিয়ে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। সবচেয়ে কাছের লক্ষ্য হতে পারে বাহরাইনের মিনা সালমানের মার্কিন নৌবাহিনীর প্রধান কার্যালয়। পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় মিত্র গোষ্ঠীদের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিতে পারে তেহরান। এই পথ বেছে নিলে আত-তানফ, আইন আল আসাদ বা ইরবিলকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। এছাড়া শক্তিশালী বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনী ব্যবহার করতে পারে ইরান। ড্রোন এবং দ্রুতগতির টর্পেডো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরের উদ্যোগ নিতে পারে দেশটি। তবে যে কোনো প্রতিশোধমূলক হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর একই সাথে দুটি দেশের সাথে সংঘাত চালিয়ে নেওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে অপেক্ষাকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে ইরান। উত্তেজনা প্রশমিত হবার পর যখন সর্বোচ্চ সতর্কতা থেকে বেরিয়ে আসবে মার্কিন ঘাঁটিগুলো, তখন নিজেদের সুবিধাজনক সময়ে হামলা চালালে বড় সাফল্যের সম্ভাবনা থাকবে ইরানের। এই পথ বেছে নিলে মার্কিন কূটনৈতিক, কনসুলার বা বাণিজ্য মিশনগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। তৃতীয় পন্থা হিসেবে মাত্রাতিরিক্ত সংযমের নজির দেখাতে পারে ইরান। মার্কিন আগ্রাসন এড়াতে এটি হবে সবচেয়ে কার্যকরী পথ। এ পথ বেছে নিলে হয়তো কূটনৈতিক পথে ফিরতে হবে তেহরানকে, পুনরায় আলোচনায় বসে এগুতে হবে চুক্তির পথে। তবে ফের আলোচনায় বসলে মার্কিন শর্তমতে ইউরেনিয়াম রপ্তানির বিষয়ে সম্মত হতে হবে ইরানকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে তেহরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, দেশটির শাসক বদলানোর সময় এসেছে। এদিকে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর গোটা বিশ্বে মার্কিনীদের দেয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশ। ইসরায়েলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। থমথমে পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে তেহরান, সেদিকেই নজর এখন সবার। সোমবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসে তেল আবিবে।
খানিক বাদে আরও একটি এলিয়াতে। আইডিএফ জানায় 2টি ক্ষেপণাস্ত্রই ছোড়া হয় ইরান থেকে। পরে সংশোধনী বিবৃতি দেয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স, ইরান নয়, হামলা হয়েছে ইয়েমেন থেকে। তবে থেমে নেই জায়নবাদীরা। মধ্য ইরানের কয়েক স্থানে চলছে জোরালো হামলা, যাতে ইস্পাহানে বিধ্বস্ত হয় একটি অ্যাম্বুলেন্স। তেহরানে আইডিএফের 2টি হারমিস ড্রোন ভূপাতিত করেছে বিপ্লবী গার্ড। Thank you, Madam President. উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বসে জরুরি বৈঠক, যেখানে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তাব দেয় রাশিয়া, চীন ও পাকিস্তান। তবে পুরো সভায় পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের, আর স্বভাবসুলভ মার্কিনীদের সাফাই গায়ে ইসরায়েল। And stonewalled good faith efforts. আমরা দীর্ঘদিন আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা করছি। অবশেষে যুক্তরাষ্ট্র তার মিত্র ও নিজ নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নেয়া। In the defense of its ally. ইরানের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের প্রতিক্রিয়াও সমুচিত হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। তবে একদিনের মাথায় ইউটার্ন নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানকে মহান করতে দেশটির শাসক বদলানোর সময় এসেছে। তবে এতে ক্ষুব্ধ খোদ মার্কিনিরাই। নিউ ইয়র্ক সহ বড় বড় বেশ কিছু শহরে চলছে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। প্রত্যেকেরই দাবি, অন্যের দেশের অযাচিত সমস্যা কাঁধে নিয়ে মার্কিনীদের যুদ্ধের মুখে ফেলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের শাসক কে হবে সেটা ইরানিরাই বুঝবে। আমাদের প্রেসিডেন্ট আমাদের সমস্যা রেখে তাদের সমস্যায় নাক গলাচ্ছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মার্কিন হামলার পর আরও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এই বৈঠক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বৈশ্বিক আলোচনার অন্যতম বিষয় এখন হরমুজ প্রণালী। জ্বালানি পরিবহনের এই স্পর্শকাতর নৌপথ বন্ধে ইরানের পরিকল্পনার পর দুশ্চিন্তা বেড়েছে জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের বাজার 5 মাসের মধ্যে সর্বোচ্চ চাপের মুখে এলএনজির দামও। পরিস্থিতি সামাল দিতে ইরানের সাথে মধ্যস্থতায় চীনকে অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন। মাত্র 39 কিলোমিটার চওড়া ও কিছু স্থানে সর্বোচ্চ 3 কিলোমিটার প্রশস্ত এক সমুদ্র করিডর, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ সমুদ্র পথটি চোখ রাঙাচ্ছে বিশ্ব অর্থনীতিকে। যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ যতটা না সামরিক, তার থেকে বেশি কৌশলগত। শুরু থেকে ময়দানে নির্ভীক সেনানী ইরান বুঝতে পেরেছে পথ চলতে হবে একলা। তাই তো বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণভ্রমরা, যেখান দিয়ে বিশ্ব বাজারের 20% তেল এবং 21% এলএনজি, এশিয়ার বাজারে 83% তেল ও এলএনজির ব্যবসা হয়, সে পথ বন্ধের হুমকি তেহরানের। আর তাতেই পুরোপুরি অস্থির বিশ্ব অর্থনীতি। বাণিজ্য যুদ্ধে চীনকে হারাতে ট্রাম্প প্রশাসনের মাথা উঁচু করে চলা ভাব এক নিমিষেই নেমে এসেছে মাটিতে। সমস্যা সমাধানে চীনকে পাশে চায় যুক্তরাষ্ট্র, তাই নরম হয়েছে সুর। এখন তেলের দাম 5 মাসের মধ্যে সর্বোচ্চ। সংঘাত 1 মাস স্থায়ী হলে ব্যারেল প্রতি দাম $100 ছাড়ানোর শঙ্কা পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোর। হরমুজ এড়িয়ে যদি উত্তম আশা অন্তরীপ ঘুরে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল শুরু করে, তাহলে বিমা প্রিমিয়াম বেড়ে যাবে প্রায় 300%। বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে 4 থেকে 15%। দিনে ক্ষতি হবে $20 থেকে $50 মিলিয়ন। যদিও এখন পর্যন্ত কখনোই পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 1980-র ইরান ইরাক যুদ্ধ আর 2007 সালে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় পরিস্থিতি হয়েছিল ঘোলাটে। কিন্তু এবার তুরুপের তাসের চাল আগেই যেন চেলে দিল তেহরান। ইফতেখার আলম, চ্যানেল 24। সাবেক সিসি নুরুল হুদার সাথে মবের যে ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতার হননি। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সকল এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে সে সকল এলাকায় নজরদারি বাড়ানো হবে। যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে।
এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়ে মবের সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, বিএনপি মব সংস্কৃতিতে বিশ্বাস করে না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে, এটা আমরা সমর্থন করি না। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। ভোট কারচুপি ও প্রহসনের নির্বাচনের অভিযোগে করা বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ রিমান্ডের এই আবেদন করে। দুপুরের পর সাবেক সিইসিকে নেওয়া হয় আদালতে। আর এই বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হচ্ছে। রিমান্ড আবেদনে বলা হয়, ভোট কারচুপি, শপথ ভঙ্গ, ঘুষ গ্রহণ সহ 11টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকায় কথিত জনতা তাকে ধরে পুলিশে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কাউটের 8 জন সদস্য শহীদ হয়েছেন। এর মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশ স্কাউটস কাপ কার্নিভাল এবং শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি স্কাউটিংয়ে যুক্ত থাকবার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। জানান, স্কাউটিংয়ের নানামুখী কার্যক্রমে শৈশব কেটেছে তার, তাই এর প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে। আহ্বান জানান পৃথিবী গড়তে তরুণদের ভূমিকা রাখার। বলেন, তরুণ বয়স খুবই মূল্যবান, এই সময়ে ভবিষ্যতের ভিত্তি রচনা করতে হয়। যারা স্কাউটের সাথে জড়িত তাদের ভাগ্যবান উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। চারজন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। তোমাদের এই প্রচেষ্টা, এই অভিজ্ঞতা, তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না, সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান হবে। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এই বিষয়ে রুলের চূড়ান্ত শুনানির জন্য 7 জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে প্রেসিডেন্টকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান, সেই নির্দেশনাটি চাওয়া হয় রিটে। চট্টগ্রামে মায়ের কোল থেকে ড্রেনে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। চট্টগ্রামের এলজিআরডি মন্ত্রণালয়ে ওয়াসা সহ 7 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারে আইনজীবী জানান, চট্টগ্রামে খাল এবং নালাতে পড়ে কয়েক বছরে 12 জন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন 2 জন আর আহত হয়েছেন অনেকেই। এর আগে চট্টগ্রামের কাপাসগোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে মাত্র 6 মাস বয়সী শিশু শেহরিসের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। জনস্বার্থে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025-এর আয়োজন নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সাথে মিলে সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যানের পরিকল্পনা চলছে। দ্বীপের জনগণের বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, বায়ু দূষণ রোধে সরকারের অন্যতম অগ্রাধিকার রয়েছে। রাস্তার ধুলা দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে জিরো সয়েল কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঢাকার আশেপাশের ইটভাটার বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি, তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাইড। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। সেন্ট মার্টিন এলাকায় নিরাপত্তা ঝুঁকি নেই। কোস্টগার্ড সহ সব ধরনের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বন্ধে কাজ করছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বলেন, সমুদ্র সীমানায় এখনও কোনো সমস্যা তৈরি হয়নি। সমুদ্র সীমান্ত এলাকায় 24 ঘন্টা নজরদারি রাখছেন তারা। এ সময় সামুদ্রিক অভিযানের জন্য অস্ট্রেলিয়ার কোস্টগার্ড বাংলাদেশকে আধুনিক সরঞ্জাম উপহার দেন বলে জানান জিয়াউল হক। বাজেট সংযমী হলেও ব্যবসা বান্ধব। এমসিসিআই আয়োজিত সেমিনারে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এ সময় বক্তারা বলেন, বাণিজ্য নীতিতে কিছু পরিবর্তন এলেও তা প্রত্যাশা মেটাতে পারেনি। অনুষ্ঠানে কর্পোরেট কর হার, এডিপি বাস্তবায়ন এবং রাজস্ব সহ বেশ কিছু খাতের সমালোচনা করেন বক্তারা। নতুন বাজেটের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাণিজ্য নীতিতে কিছু পরিবর্তন এলেও তা প্রত্যাশার চেয়ে কম। এমনকি উপেক্ষা করা হয়েছে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল। এছাড়া মার্কিন শুল্ক নীতি নিয়ে সুস্পষ্ট পদক্ষেপ না থাকারও সমালোচনা করেন কেউ কেউ। এ সময় শঙ্কা প্রকাশ করা হয় ব্যাংক খাতের উপর সরকারের অতিমাত্রায় নির্ভরতা নিয়ে। is the trade policy dimension of the budget. So I will be spending a bit of time on that. The increased government borrowing target from the banking system pose risks like the crowding out effect, which could limit private sector investment and potential inflationary pressures that may burden consumers. বক্তারা বলেন, রাজস্ব আদায় নিয়েও নতুন রূপরেখা নেই এবারের বাজেটে। এছাড়া সমালোচনা করা হয় চড়া কর্পোরেট কর হার ও এডিপির ধীর বাস্তবায়ন নিয়েও। আমরা মেইনলি ইনক্রিমেন্টাল বাজেট করি। আগের বাজেট থেকে আমরা কিছুটা অ্যাড করে দিই, ধরেন 5%, 10% অ্যাড করে আমরা একটা বাজেট করে ফেলি। এটা কি হয়? এটা তো হয় যেটা হচ্ছে যে আমাদের কোনো স্ট্রাকচারাল শিফট আমরা দেখি না। The tax that we suffer, whether it's AIT, whether it's based on turnover, that tended to be more than the tax based on our profit. যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ব্যবসা বান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার। এ সময় রাজস্ব আদায়ে বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও জানান আনিসুজ্জামান। এটা যেটা বোঝা যাচ্ছে এটা বিজনেস ফ্রেন্ডলি। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন, কোহেরেন্স এন্ড ইন্টিগ্রেশন নাই। দেশি বিদেশি বিনিয়োগ টানতে ব্যবসার পরিবেশ উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ উঠে আসে এদিনের সভায়। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হলেও পরিষ্কার পথরেখা না পাওয়ায় এখনই ক্লাসে ফিরছেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সাথে বৈঠক করেন শিক্ষার্থীরা। এ সময় আবাসন সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবার দাবি জানান তারা। বলেন, তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবিলম্বে রোডম্যাপ বাস্তবায়ন চান তারা।
শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে আলাদাভাবে বসে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, সমস্যা সমাধান সময় সাপেক্ষ বলে জানিয়েছেন উপদেষ্টা। তারা যে আন্দোলন করতেছে এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এক্ষেত্রে আমরা কলেজের যে আমাদের যে প্রশাসন, যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষক মণ্ডলী, একাডেমিক কাউন্সিল এবং শিক্ষকরা সবাই কিন্তু একমত যে বেসিক্যালি এটা আমাদের একটা আশু সমাধান হওয়া দরকার। আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটা সমাধান হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উঠে গেছে বয়সের বাধা ধরার নিয়ম। পড়াশোনায় কিছুটা বিরতি থাকলেও এখনো এমফিল পর্যন্ত যে কোনো পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী অংশ নিতে পারবেন নির্বাচনে। প্রক্টর জানান, ভোট হতে পারে জুলাইতে। জাহাঙ্গীর আলমের ছবিতে শামীমা সুলতানের রিপোর্ট। 6 বছর পর আবার নির্বাচনের আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অকার্যকর ছাত্র সংসদ চালু করতে এরই মধ্যে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। বেড়েছে কলেবর। আগে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ 6 জন দায়িত্বে থাকলেও এবার থাকছেন 10 জন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সবশেষ বৈঠকে চূড়ান্ত করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের সংশোধনীয়। উঠে গেছে 30 বছর পর্যন্ত থাকা বয়সের সীমারেখা। আইনে বলা আছে আপনি কতদিন ব্রেক দিতে পারেন। আপনি 4 ইয়ারের জন্য 2 বছর, 2 ইয়ারের জন্য 1 বছর। কাজে আমরা রেগুলারের ডেফিনেশনটা আমাদের আছে, সেটা যদি হয় সেক্ষেত্রে তার বয়স যাই হোক এটা আমরা আর আমলে নিব না। কারণ আমি যখন একজনকে রেগুলার স্টুডেন্ট বলছি, তাকে আবার বয়স দিয়ে কন্ডিশন করে দেয়া, এটা ছাত্রদের এই দাবিটা আমাদের কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে। বদলাবার সুযোগ রাখা হয়েছে ভোট কেন্দ্রের কলেবরও। নির্বাচনী কর্মকর্তা চাইলে কেন্দ্র হলের বাইরেও রাখতে পারবেন। প্রশ্ন এখন, কবে হতে পারে ডাকসু নির্বাচন? আপনি যেদিন তফসিল ঘোষণা করবেন সেখান থেকে ভোটের দিন আসতে 35 থেকে 40 দিন সময় লাগে। তো সেই হিসেবেই আমি বলেছিলাম, যদি 20 তারিখে তারা শুরু করেন তাহলে এই মাসের 10 দিন, আগামী মাসের 30 দিন, সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যে হতে পারে। আমি সেই কথাটাই বলেছিলাম। বাট ইট ডিপেন্ডস ওনারা কতদিন শুরু করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো প্রশাসনিক কাজ আছে। নির্বাচন যখনই হোক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার প্রত্যয় প্রশাসনের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সংবাদের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।